এইটা আপনি যে বললেন যে মুর্শিদাবাদে সর্বত্র অশান্তি ছড়িয়ে পড়েছে, এটা নিয়ে আমরা কিন্তু একদম বিচলিত নই, কারণ এটা হওয়ার ঘটনা উচিত ছিল। কারণ তৃণমূলের যেসব সাংসদগুলো যারা বলেন যে আমরা 70% খুন করে দেবো, মানে 30%কে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো, বা আরেকজন হুমায়ুন কবির যা আছে, বা ওদের যে মুখের ভাষা, এবং তৃণমূল যেরকমভাবে, বা মেন হোতা যিনি এপিসেন্টার নবান্নে বসে আছেন 14 তলায়, তিনি যে ভাষাতে কথা বলেন, তাতে এগুলো হওয়াটাই কিন্তু ভবিতব্য। একটা অদ্ভুত ধরনের সেকুলারিজম চলে আমাদের দেশে, অদ্ভুত ধরনের। এটাকে আমরা যদি স্বীকার করি যে আন্দোলনগুলো করছে, লোককে মারছে, তাহলে আমরা সাম্প্রদায়িক হয়ে যাব। আপনি দেখবেন সে কথায় কথায় একটা জিনিস ওঠে যে আমরা ভাতের জন্য লড়াই করা ভালো, জাতের জন্য লড়াই করি না। এটা সত্যি কথাই তো, ভাতের জন্যই লড়াই করা উচিত, জাতের জন্য নয়। কিন্তু জাত থেকে যখন ভাতটা কেড়ে নেওয়া হচ্ছে, তখন যে লোকটার ভাতটা কাটছে সে কার সঙ্গে লড়াই করবে? যে লোকটা ভাতের থালাটা কেড়ে নিচ্ছে, যে তার বিরুদ্ধে না, তখন ভাববে না এটা খুব মায়া হতেই পারে, ঠিক আছে, একটা আমরা সেকুলারিজমে মোড়কে পড়ে থাকি, এরকম ভাবে করবে। সেটা তো কখনোই করা উচিত নয়। যে কাটছে তার বিরুদ্ধেই লড়া উচিত। এই জিনিসটা সারাক্ষণ ধরে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই উগ্রপন্থী লোকগুলোর মাথায় এবং মাদ্রাসা শিক্ষিত লোকগুলোর মাথায়। যারা দেখবেন খুব ভালো এমনি উচ্চ শিক্ষিত বা অন্য জায়গায় পড়েছে মুসলিম, তাদের সবার মধ্যে কিন্তু এইরকম অতটা ন্যারেটিভ হয়তো নেই, কারণ আমাদের সঙ্গে তো প্রচুর বন্ধু বান্ধব মেশে, জানি। কিন্তু এইগুলোকে মুর্শিদাবাদে যেহেতু মাদ্রাসা বা এগুলো বেশি, বা রাজ্য সরকার এগুলোকে প্রমোট করছে, এখনো 600 মাদ্রাসা খুলবে টুলবে, কাজে এরা মুসলিমদের প্রকৃত শিক্ষিত করতে চাইছে না, তারা মুসলিমরা ভালো হোক তারা চাইছে না। কাজে এইরকম ধরনের স্বাভাবিক ভাবেই এই মুসলিমগুলো এরকম ভাবে তাদেরকে উস্কানোটা অনেক ইজি হয়ে যায় বা সুবিধাজনক হয়ে যায়। ওয়াকফ আইন বাংলায় কার্যকর হবে না, অধর্ম না করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, ওয়াকফ আইন বাংলায় কার্যকর হবে না এবং অধর্ম না করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, তাদের প্ররোচনায় পা দেবেন না। আরো লিখছেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন ও সংযত থাকুন, ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না, প্রত্যেক মানুষেরই প্রাণ মূল্যবান, রাজনীতির স্বার্থে অশান্তি করবেন না, অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। যখন দেখা যায় যে শামশেরগঞ্জে দুটো মানুষকে, বাবা ছেলেকে কুপিয়ে মারছে কেউ, তখন সেই প্রাণটা মূল্যবান হয় না। যদি সংখ্যালঘু কারোর প্রাণ যায় বা সংখ্যালঘু কেউ আহত হয়, তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেদনা টনটন করে ওঠে। ডাক্তারবাবু, সংখ্যালঘু কথাটাই তো অদ্ভুত ধরনের এখন আপেক্ষিকতায় চলে এসছে। যখন ভাগ হয়েছিল সেই সময় 17% যদি থাকতো মুসলিমরা, আমি সংখ্যালঘু বলতাম। যে মুহূর্তেই ওরা 70% হয়ে গেলে যে জায়গায়, সেখানে বলে কেটে ভাসিয়ে দেবে। এখন তো 35-40% চলেছে, কাজে ওরা সংখ্যালঘু নয়। খুন করা বা এরকম ধরনের জিনিসটা ওদের মধ্যে আসে। আচ্ছা, একটা খুব ভালো করে ভেবে দেখুন তো, এই যে একটা সিউডো সিকুলারিজমের খেলা সারাক্ষণ ধরে চলছে, এটা শুধু এই তৃণমূল সরকার নয়, এর আগের রাজ্য সরকার বামফ্রন্ট সরকার করেছিল। সরকারের দায়িত্ব কিন্তু খুব ভালো করে সমাজ মানে আমাদের তৈরি করা, সরকার চালানো, সেটা কি করা হয়? আজকে তসলিমা নাসরিন যেদিন তাকে না নিয়ে আসার জন্য যে ভদ্রলোক মারা গেছেন, মুসলিম ভদ্রলোক যিনি এমএলএ ছিলেন, কি নাম ভুলে গেছি, তো তারা কিন্তু কলকাতার রাস্তা অচল করে দিয়েছিল, অনেক ঝামেলা করেছিল। সেই ট্র্যাডিশন কিন্তু এখনো চলছে এবং এখনো সেটা করছে, কারণ তারা জানে যে এরাও তাদেরকে ভোট ব্যাংক ভাবতো, তারাও এখন ফিরিয়ে আনার জন্য সেই ভোট ব্যাংকের কথাই বলে। এই জন্যে সারাক্ষণ ধরে একটা বিশেষ সম্প্রদায়কে তেল দিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে দুধেল গাই বলা হচ্ছে, তাদেরকে তেল দেওয়া হচ্ছে, শুধু একটা বিশেষ সম্প্রদায়। আপনি সংখ্যালঘু বললে শুধু আমাদের মুসলিমের কথা মনে আসে কেন? কেন এতগুলো যে জিনিস ঘটছে, এদের মধ্যে শুধু মুসলিমদের নামই আসে কেন? অন্য কোনো একটা তো শিখের নাম আসছে না, একটা জৈনের নাম আসছে না, যারা তো সত্যি প্রকৃত সংখ্যালঘু। আমি কেন শুধু শুধু এই সংখ্যালঘুগুলোর উপরে বলবো? এটা রাজ্য সরকারের মদতে করছে, এটা শুধু ভোট ব্যাংকের জন্য করছে। এতে ওদের প্রকৃত উন্নতি হবে না এবং এদের জীবনে প্রকৃত উন্নতি হবেও না, কারণ এদেরকে ভালো করার লোকই নেই।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কোর্টে, কেন্দ্রের কোর্টে বলটা ঠেলে দিয়েছেন এবং এক্স হ্যান্ডেলে তিনি আরো লিখছেন যে মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে। তার স্পষ্ট কথা, আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। প্রসঙ্গত এই দিনই আবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কড়া বার্তা দিয়েছেন, বলেছেন আমাদের ইমোশনের সঙ্গে খেলবেন না, আমরা পরিস্থিতি স্ট্রং হাতে ডিল করছি, গুজব থেকে সতর্ক থাকুন, এখন যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার সময়। কি বলবেন? গুজব ব্যাপারটাই তো নয়, চোখের সামনেই দেখতে পাচ্ছি, এখন আমাদের কাছে ভিডিওগুলো আসছে, আমরা দেখতে পাচ্ছি, কাজে গুজব কথাটা বলে কোনো লাভ নেই। আমরা চোখের সামনেই প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ দেখতে পাচ্ছি, আমাদের একটা বিচার বিবেচনা বা বুদ্ধি আছে, আমরা দেখতে পাচ্ছি অত্যাচার হচ্ছে এবং একটা বিশেষ সম্প্রদায়কে যখনই কিছু করছে ওদের উস্কানি দেওয়া হয়েছে। আচ্ছা, উস্কানি দিয়েছে তো ওনারা উস্কে উঠছেন কেন? শুধু একটা বিশেষ সম্প্রদায় শুধু উস্কে উঠছে কেন? অন্য কোনো সংখ্যালঘু কেউ উস্কে উঠছে না কেন? শুধু ওনারাই উঠছেন। তার কারণ হচ্ছে ওনারা জেনে গেছেন এই সরকাররা সবসময় আমাদেরকে তেলই মারবে, এদের কিছু হবে না। আজকে তো মানে শুধু তো মমতা ব্যানার্জি মানছেন না, একটা বেবির ডেলিভারি হয়ে গেছে, তাকে আর মায়ের ইউট্রাসে বা গর্ভে কি ঢোকানো সম্ভব? কি করবে? হ্যাঁ, যদি আবার সে কোর্টে গিয়ে যদি হয়, কোর্ট তো আর নিজে থেকে সুমোটো আবার নাকি 16 তারিখে এটা নাকি হিয়ারিং রেখেছেন, কেন নিয়েছেন কোর্ট আমি জানি না, সেটা কোর্টের ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন না, যেমন আমি এই আগের বিচার ব্যবস্থা তো অদ্ভুত জিনিস দেখলাম, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে 25,753 জনের চাকরি গেছে, বেশ কিছু মানুষ 6,000 মানুষ হয়তো বা 8,000 মানুষ চুরি করে চাকরি পেয়েছে বা পয়সা দিয়ে পেয়েছে, বা তারা হয়তো পেতো অনেকে ভালোভাবে, তাদের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে কিনা তাও জানি না। প্রত্যেকটা মানুষই একবারে বাধ্য হয়ে তাদেরকে এমন একটা মেন্টাল টর্চার করা হয়েছে, সেই জন্য তারা দিয়েছে হয়তো। স্বাভাবিকভাবে কোর্ট যখন বিচার করলো, দেখলো যে কারা চুরি করেছে, তারা তথ্য লোপাট করেছে, তথ্য লোপাট করলে পরে দেখা গেছে অভয়ার বিচারও দিতে পারে না সিবিআই, তথ্য লোপাট করলে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঠিক জাস্টিসটা দিতে পারে না যারা অন্যায় করেনি তাদের উপরে। তার সেক্ষেত্রেও ভালো করে দেখুন যে একই রকম জিনিস চলছে, কোর্ট হঠাৎ করে নিয়ে নিল যে না 16 তারিখে এইটা শুনবে। তুমি মণিপুরে কি হচ্ছে তুমি সুমোটো নিচ্ছ, তুমি পশ্চিমবঙ্গে যেগুলো চোর চুরি করেছে তুমি দেখছো, তাদের কোনো শাস্তি হলো না, এবং তাদের নাকি নিয়ে নিলে কি গোটা মন্ত্রিসভাটা হয়ে গেলে কি একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। তুমি এত ভাবছো, এত ভালো ভালো জিনিস ভাবছো, যখন দিল্লিতে যখন তার পুরো মন্ত্রিসভাকে তুলে নিতে বলছিল তখন এই জিনিসটা ভাবা যায়নি। একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত ন্যারেটিভ, অদ্ভুত বিচার, আমি বুঝতে পারি না এগুলো কোর্টের কি ব্যাপার। কিন্তু এই জিনিসটা মনে হয় আইন কিন্তু জনগণের জন্য, জনগণ যেটা চাইছে সেইভাবে আবার জুডি সিস্টেম করা দরকার। শুধু ওই 4 জন নিজেরাই নিজেদের মানে চাকরি নেবে, নিজেদের মাইনে বাড়ায়, যেরকম মন্ত্রিসভাতে নিজেদের বাড়ায়, ওরাও কলেজিয়াম সিস্টেমে নিজেদের মাইনে বাড়ায়। আবার কোনো একজন জাজের তো ঘরে দেখলাম কোটি কোটি টাকা পুড়ছে, পুড়ে গেছে, যে সেই টাকাগুলো কোথা থেকে আসে সেটারও কোনো কিছু হদিশ পাওয়া যায় না। বুঝতে পারি না, অদ্ভুত একখানা ভারতবর্ষের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। গুন্ডাগিরি বরদাস্ত নয়, পুলিশকে হালকাভাবে নেবেন না, ওয়াকফ অশান্তিতে কড়া বার্তা ডিজির। ডিজি বলছেন মানুষের জীবন বাঁচানো, সম্পত্তি রক্ষা করা আমাদের কাজ, কিন্তু সবার আগে গুজব বন্ধ করতে হবে। ডাক্তারবাবু, আপনার কাছে আমার স্পেসিফিক একটা প্রশ্ন, যে যখন মুসলিম বা সংখ্যালঘু যাদেরকে আমরা বলছি সো কল্ড সংখ্যালঘু, তাদের বিরুদ্ধে যদি কোনো গুন্ডাগিরি হয়, তাদের যদি কোনো সম্পত্তি ধ্বংস হয়, সেক্ষেত্রে গুন্ডাগিরি বরদাস্ত নয়, সেক্ষেত্রে পুলিশ কড়া বার্তা দিচ্ছে। কিন্তু যখন হিন্দু কোনো একটি মানুষ, তার গাড়ির ওপরে স্টিকার লাগানো রয়েছে মহাদেবের, তাকে যখন পা দিয়ে মেরে সেই গাড়ির কাঁচ ভেঙে সেই গাড়িটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, বা নিজে তা হিন্দুদের হাজার হাজার হিন্দুর বাড়ি ঘর দোকানপাট ভেঙে চুরে নাশ করে দেওয়া হচ্ছে, তখন সেগুলোকে কি গুন্ডাগিরি বলে কলকাতা পুলিশের মনে হয় না? এবং তার সঙ্গে আরো একটা প্রশ্ন, একদিকে দেখা যাচ্ছে যে নিরস্ত্র এবং ভুকা পেট যাদের, সেই শিক্ষকদেরকে লাঠি মারা হচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, কি না করা হচ্ছে, সেখানে পুলিশ একেবারে দাবাং মোডে চলে এসছে। অথচ যখন মুর্শিদাবাদে সংখ্যালঘু যারা ওয়াকফ আইনের বিরুদ্ধে একেবারে তেড়ে যাচ্ছে, পুলিশ থরহরি কম্পত, পুলিশ গিয়ে লুকোচ্ছে। পুলিশের এই হচ্ছে গিয়ে ফেস, যারা একটু দুর্বল তাদের সামনে আমি একেবারে বিরাট,
মানে বীরপুঙ্গব এবং যারা একটু বেশি সবল, যারা একটু বেশি মানে অ্যাগ্রেসিভ, তাদের সামনে পুলিশ পালিয়ে কুল পাচ্ছে না, বেঞ্চের তলায় টেবিলের তলায় ঢুকছে বা কারোর দোকানে গিয়ে পেছনে গিয়ে লুকোচ্ছে। এই পুলিশের দ্বিচারিতার মানে কি? এটা খুব স্বাভাবিক। আপনি মনে করে দেখুন, মমতা ব্যানার্জি একজন গুন্ডাকে যারা পুলিশ অ্যারেস্ট করেছিল তখন থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। পুলিশের মরালিটিটা ওখানেই ভেঙে গেছে, এবং এই জিনিসটা বারবার বারবার ঘটনাগুলো ঘটে বলে পুলিশের উপর এমনই চাপ থাকে, তারা কিছু পারে না। স্বাভাবিকভাবে পুলিশের বীরত্ব যখন দেখাতে যায় তখন এই লোকগুলোর উপরে এই পুলিশ মানে ইনডোরেতে উনি প্রতিশ্রুতি দেবেন, আউটডোরেতে লাঠি মারবে তার পুলিশকে দিয়ে। এই জিনিসটা শিক্ষকদের উপরে করবে। এখানে তো শিক্ষা মানে চাকরি শুধু চুরি হয়নি, আমাদের বাংলার পশ্চিমবঙ্গের বাচ্চাদের ভবিষ্যৎটা পর্যন্ত চুরি করে নেওয়া হয়েছে। এটা মানুষদের বোঝা দরকার। তখন পুলিশ লাঠি মারছে সেই শিক্ষকদের গায়ে, যেটা কোনো যৌক্তিকতায় তারা নিরস্ত। আর যেখানে একটুখানি মুসলিমদের ওখানে গেলে তখন তো কোথায় একখানা মানে যেখানে পেট্রোল পাম্পে লোকাচ্ছে, তার খাটের টেবিলের তলায় লোকাচ্ছে, এরকম বিভিন্ন লোক আছে, কারণ তাদের মরালিটি নেই। পুলিশটা দেখবেন, কলকাতা পুলিশের একটা খুব সুন্দর জিনিস আছে, কলকাতা পুলিশের গাড়িতে ক আর হাইফেন দিয়ে কু লেখে, কথাটা পুরোটা তো কলকাতা পুলিশ লিখতে গিয়ে কাপুরুষ লেখা হয়ে গেছে। কাজে তারা নিজেদের পরিচয়টা খুব সুন্দরভাবে দিয়েছেন। এটা বামফ্রন্টের আমল থেকে শুরু হয়েছে। না না ডাক্তারবাবু, প্রশ্নটা হচ্ছে এখানে যেটা ডিজি বলছেন, মানুষের সম্পত্তি রক্ষা করা, জীবন বাঁচানো আমাদের কাজ। তাহলে মানুষ বলতে কি তারা শুধুমাত্রই কোনো ইসলাম, কোনো মোল্লা এরকম ধরনের মানুষদের কথা বলছেন? দাস, ঘোষ, বসু, চৌধুরী, চক্রবর্তী এদের কথা বলছেন না? এরা মানুষ নয়? একদমই নয় মনে হয়, কারণ তারা তো সেই জিনিসটা যথার্থভাবে তাদের পাওয়ারটাকে প্রয়োগ করছেন না। কিসের জন্য করছেন না? একজনের অঙ্গুলি হেলনে, এছাড়া আমরা কিছু ভাবতে পারছি না। কিন্তু তিনিও তো বন্দ্যোপাধ্যায়, তিনি তো কোনো মোল্লা বা বিবি বা বেগম এরকম তো কিছু নন। একদমই। দেখুন, একই ঝাড়ের পাশ কেউ ফুল তোলার সাজিও হয় আর কেউ ছাই ফেলার ফুলও হয়। এর বেশি আর কিছু বলতে পারছি না। উনি কোনটা সেটা উনি বুঝে নিন। সেকুলারিজম মানে উগ্র ধর্মের, মানে কোন ধর্মের উগ্র একদল জনতাকে যা ইচ্ছা তাই তাণ্ডব করার লাইসেন্স দিয়ে দেওয়া নয়। এনআরসি থেকে শুরু করে নুপুর শর্মা থেকে শুরু করে ওয়াকফ, প্রত্যেকবার রাজ্যে এত বেপরোয়া মনোভাব কেন দেখা যাচ্ছে সংখ্যালঘুদের একাংশের, এটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং যারা অশান্তি করছে তাদের নমনীয়, মানে যারা অশান্তি করছে তাদের সম্পর্কে আমাদের রাজ্য সরকারের এত নমনীয় মনোভাব কেন? শুধু এই রাজ্য সরকারের না, আপনাকে আবার বললাম, উদাহরণ দিলাম যে আগের রাজ্য সরকারও করেছে। যখন তসলিমা নাসরিনের সময় কিন্তু কলকাতা অচল করার মতো হয়েছিল। আজকে বলুন যে এই দুদিন আগে যে এরা যে বন্ধ করলো গোটা কলকাতাটাকে, এই মিছিলগুলো করার জন্য কি পারমিশন নিয়েছিল? যদি একটা রামনবমীর মিছিল করতে গেলে, যে কোনো মিছিল করতে গেলে পুলিশের পারমিশন নিতে হচ্ছে, ওই মিছিল করতে গেলে যদি পারমিশন নিয়ে থাকে ভালো কথা, তাহলে কলকাতার সব জায়গাগুলোকে বন্ধ করে কলকাতাকে পুরো অচল করে দেওয়ার জন্য পারমিশন পুলিশ দিল কি করে? আর যদি না দিয়ে থাকে তাহলে অ্যারেস্ট করলো না কেন? তার কারণ পুলিশ জানে যে আমাকে সেই এপিসেন্টার যেটা বলে দিয়েছে আমাকে সেটাই করতে হবে, এদের জন্য সব ছাড়। তাহলে ভোট ব্যাংক। তাহলে ডাক্তারবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, তাই তো? 100% ব্যর্থ, এটা বলার অপেক্ষা রাখে না। ডাক্তারবাবু, আর একটা বিষয় যে জ্যোতি বসু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একসময় বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা বাঁধে না। এখন প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি দাঙ্গা বাঁধাতেই চায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে কিন্তু জ্যোতি বসুর ভাবশিষ্যাও বলে থাকেন। তো তাহলে কি তিনি সেই গুরুদেবের কথাটা স্মরণ করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন? কারণ না হলে রামনবমীর দিন থেকে পুলিশকে একেবারে নমনীয় ভূমিকায় দেখা গেল। ওদিন জেলায় জেলায় গেরুয়া ঝান্ডা নিয়ে, অস্ত্র নিয়ে মিছিল হয়েছে, তার বিরুদ্ধে কার্যত পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি, একেবারে মুখ বন্ধ করে থেকেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দাঙ্গাটা বাঁধুক। মানে আর একটা মানে গ্রেট ক্যালকাটা কিলিং বা এরকম ধরনের কোন দিন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চাইছেন নিজের শাসনামলে? মমতা ব্যানার্জি কি করছেন ভালো করে একটা জিনিস ভেবে দেখুন। উনি যখন রেড রোডের নামাজের ওখানে ভাষণ দিচ্ছেন, সেখানেও বারবার দাঙ্গা 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 কথাগুলো বলে গেছে, প্রতিবারই বলে। কাজে ওনার মনের মধ্যে অবচেতন মনে সারাক্ষণ আছে যে এই জিনিসটা করেই যদি আমি দুটো ভোটকে আমি আরো দুধেল গাইদের ভোট পাই। উনি তো মুসলিমদের মানুষ বলে মনে করেন না, উনি দুধেল গাই বলে মনে করেন, তাদের যাতে ভোট পায়।
সেটা মুসলিমদের অপমান না লাগতে পারে, আমাদের অপমানে লাগছে কোনো মানুষকে দুধেল গাই বললে। তো এই জিনিসটা উনি বারবার করেন। উনি 100% চাইছেন যাতে দাঙ্গা লাগুক। আরজিকরের ঘটনার সময় যখন সেই রাত্রেবেলাতে ওরকম ভাবে এক গাদা মুসলিম ছেলে নিয়ে এসে যখন মানে সেটা তো সেই 16ই আগস্টের দিনের মতোই হচ্ছে, 15ই আগস্টে হয়েছিল, তো স্বাভাবিকভাবে সেটাও তো একটা কলকাতার দাঙ্গার মতোই ব্যাপার। কি করেছিল প্রশাসন? বরং প্রমাণ লোপাটের জন্য করেছিল। উনি দাঙ্গা চান, তার কারণ এইভাবে ভাগ হোক। পশ্চিম প্রবলেমটা হচ্ছে বামফ্রন্ট বা সিপিএম, এরাও চাইছে মুসলমান ভোট, এটা এদের কাছে ছিল, এখন চলে গেছে মমতা ব্যানার্জির কাছে। এই দুতরফেই এখন ভোট জুড়ে এই মুসলিম ভোটকে নিয়ে সারাক্ষণ টানাটানি করছে। কিন্তু এরা আস্তে আস্তে বুঝতে পারছে না এদেরকে শিক্ষিত করা দরকার। এদের সমাজ এখনো পর্যন্ত সেভাবে শিক্ষিত হয়নি। কিছু কিছু মানুষ ছাড়া, এবং সেই মানুষগুলো শিক্ষিত হয়েছে, এরাও এদেরকে কন্ট্রোল করতে পারবে না বা পারছে না। আর যাইগুলোকে আপনি ভালো করে দেখুন, এদের যাদেরকে করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী 5 লাইন লিখতে পারে কিনা আমার খুব সন্দেহ আছে। সে গ্রন্থাগার মন্ত্রী। এটা হাস্যকর ব্যাপার না? পড়তে জানে কি লোকটা? আমার তো খুব সন্দেহ হয় পড়তে জানে না বলে আমি শুনেছি। ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন এখানে উঠে আসে যে আমরা দেখেছিলাম, মানে আমরা পরপর যে ভিডিওগুলো আসছে চোখের সামনে, সেগুলো দেখে তো আমরা শিউরে উঠছি, যেখানে দাঁড়িয়ে একজন যুবককে পার্ক সার্কাস 7 পয়েন্টের মুখে দাঁড়িয়ে বলতে শোনা গেছিল যে কলকাতা কো শাহিনবাগ বানা দেঙ্গে। আবার কখনো কাউকে বলতে শোনা যাচ্ছে যে দিদিকে আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা মেনে চলতে হবে, আমরা ভোট দিই বলেই দিদি আছে। তো এই ধরনের কথা যারা বলতে পারে, যারা একটা সরকারকে এইভাবে থ্রেট দিতে পারে যে আমাদের কথা না শুনলে তুমি চলতে পারবে না, দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কি বুঝতে পারছেন না তিনি যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন, কোনোদিন সেখান থেকে নামতে গেলে সেই বাঘই তাকে গ্রাস করে ফেলবে? উনি ভালো করেই বুঝতে পারছেন। উনি ভালো করেই বুঝতে পারছেন যে এই জিনিসটা করা কতটা উচিত, কতটা উচিত নয়, কিন্তু উনি কারোরই কথা শোনেন না, বা আমি জানি না ওনার মানসিক কিভাবে কি করেন না করেন। কাজে উনি চাইছেন যে এভাবে হয়ে যা করেই হোক, বা আরো কোনো বৃহত্তর স্বার্থ আছে কিনা আমি জানি না, বাংলাদেশে কারোর সঙ্গে ওনার যোগাযোগ আছে কিনা, কি করতে চাইছেন এটা একদম এই রাজ্যে 356 না করে ওই ভদ্রমহিলাকে না সরিয়ে কোনো কিছুই হবে না, কোনো আন্দোলনই দাঁড়া বাঁধতে পারবে না। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু, তাহলে এখানে রাজ্য সরকার যে কোনোভাবেই এখানে রাষ্ট্রপতি শাসন চাইবে না সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে রাষ্ট্রপতি শাসনের জন্য আবেদন তো কোনোভাবে করা হচ্ছে না, কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে না। সেটাই তো অদ্ভুত জিনিস। আমি তো আপনাকে বলছি 356 করা দরকার, 355 নয়। এই রাজ্য সরকার মানুষের ক্যারেক্টারে এমন পরিবর্তন হয়ে গেছে, এইগুলোকে সিধে করার জন্যে মোটামুটি ভাবে অন্তত 6 মাস 1 বছর রাষ্ট্রপতি শাসনের মধ্যেই থাকা উচিত, না হলে পরে কোনোদিনই হবে না, হওয়া সম্ভব নয়। কারা তুলবেন না আমি বলতে পারবো না, কিন্তু এটা হওয়া দরকার। এটা অনেক মানুষেরই মনের কথা। আমি যারা আন্দোলন করছেন এখন, তারাও বলবো অরাজনৈতিকভাবে আপনারা ছুটুন, আপনারা ভাবুন, আপনারা অর্গানাইজেশন তৈরি করুন, প্রত্যেকটা সংগঠনকে ডাকুন, আবার নবান্ন ওই এপিসেন্টারটাকে ঘেরাও করা হোক 356 দাবিতে। শুধু আপনারা একা মার খাবেন কেন? আমরাও পিঠ পেতে থাকবো, আমরাও যাবো, আমরাও মার খাবো। কিন্তু সত্যি এটা না হলে আমার বাংলা বাঁচবে না। বাংলা এমনি ধ্বংস হয়ে গেছে, থাকবে না। কারণ এই ভদ্রমহিলাকে তো আমি ভোট দিয়েছিলাম একবার, এটাই আমার কাছে সব থেকে বড় আক্ষেপ। খোদ পশ্চিমবঙ্গেই বাস থেকে পতাকা খোলালেন ওয়াকফ আন্দোলনকারীরা, ভিডিও পোস্ট করে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? খুলেছে শুধু নয়, এখানেতে শুধু ওই খোদ পশ্চিমবঙ্গে বাস থেকে ওয়াকফের আন্দোলনে যেমন করেছে, তেমনি দেখবেন ওং লেখা মানে গীতার ওপরে বইমেলাতে পা দিয়ে দাঁড়িয়েছিল। এই জিনিসটাও ওই কমিউনিস্টগুলো, যেটা উগ্র কমিউনিস্ট আর কি বেসিক্যালি, তারা করেছে। এগুলো কোনো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু করা হয়েছে, আস্তে 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 বাড়ছে। ওরা ভেবেছেন যে অনেকগুলো, আবার শুধু না, খোলার সময় হয়ে করে বিশাল চিৎকার। তার পাল্টা শুরু অত ভদ্রভাবে ফুলিয়াতে দেখলাম করেছে, যে গাড়ির মধ্যে গেরুয়া পতাকা বাঁধিয়ে মানে লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা করেছে। কিন্তু কত ভদ্রজনিত ভাবে। দুটো ভিডিও পাশাপাশি দেখুন, ওই লোকগুলোর মানসিকতা দেখুন আর এই লোকগুলোর মানসিকতা দেখুন। এরা প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদটা অত্যন্ত রেসপেক্ট দিয়ে প্রতিবাদ করেছে। আর ওরা যে প্রতিবাদটা করেছে, ওটা প্রতিবাদ নয়, এটা নোংরামি 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 নোংরামি। পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যার কথা আপনি একটু আগে বলছিলেন,
তিনি বলছেন যে আমরা চাইলে কলকাতা বন্ধ করে দিতে পারতাম, আমরা সহজেই শহরে যানজট সৃষ্টি করতে পারি, আমরা মুড়ি গুড় আর মিষ্টি দিয়ে কলকাতা অবরোধ করব, জেলাগুলোর পরে আমরা কলকাতার উপর আমাদের নিয়ন্ত্রণ আরো কঠোর করব। আমরা এখনো তা করিনি, কিন্তু ভবিষ্যতে করব। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন নিয়ে কথা বলছেন, একথা জানিয়েছেন। তার মানে সেটার প্রমাণ হচ্ছে, তিনি বলছেন মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, সমাবেশ দেখে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট। আমি আরেকবার পয়েন্ট করছি, মুখ্যমন্ত্রী নাকি বলেছেন সমাবেশ দেখে তিনি সন্তুষ্ট। বিধানসভায় প্রস্তাব আনবেন, রাজ্যে ওয়াকআউট আইন লাগু হতে দেবেন না, প্রকাশ্যেই জানিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলবেন? আপনার মনে হচ্ছে না এটা একটা সূত্রে গাঁথা, যে একজন মুর্শিদাবাদে বলল আমরা 70% 30%কে কেটে খুন করে ফেলে দেব, আর একজন বলল এখানে দাওয়াতি ইসলাম, আবার এখানে একজন বলছে আমরা গোটা কলকাতাটাকে অচল করে দিতে পারবো, আমরা এত সংখ্যায় হয়ে গেছি। এটা মনে হচ্ছে না এক সূত্রে গাঁথা। এবং আর একটা এপিসেন্টারকে, নামটা যদিও বন্দ্যোপাধ্যায়, কিন্তু এপিসেন্টারটা কোথায় বোঝা যাচ্ছে। তাহলে এইগুলো একই সূত্রে বাঁধা। এটা হিন্দুদের জাগরণের জন্য ওনারা যেটা করছেন এটা খুব ভালো। হিন্দুরা বুঝুক 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 যে কংগ্রেস থেকে আরম্ভ করে এই সরকার কতটা ক্ষতি করে গেছে। এর একটা পরিবর্তন চাই, 356 চাই, এবং এই যারা এনআরসিও চায়, এই রকম লোক যারা খুব কষ্ট করে এখানে আছে তাদের এখানে থাকার দরকার নেই। আমাদের ব্যাকটেরিয়া অনেক রকমের হয়, ব্যাকটেরিয়া খারাপ আছে প্রচুর যারা রোগ তৈরি করে, আবার অনেক ভালো ব্যাকটেরিয়াও আছে যেগুলো সংখ্যায় কম থাকে, আমাদের শরীরের মধ্যেও আছে। আমরা এই খারাপ ব্যাকটেরিয়াগুলোকে এনআরসি করে বার করি। এবং এই যে বিষয়গুলো, মানে এই মুহূর্তে ওয়াকফ আইন নিয়ে রাজ্যে যে ধুমধুমার কাণ্ড চলছে তা নিয়ে সোশ্যাল মিডিয়া ছয়লাভ হয়ে গেছে। এবং সেখানে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বারবার কলকাতা পুলিশ বলছে গুজব ছড়াবেন না, তারা তো বলেই খালাস, কিন্তু যা ছড়ানো তা তো সোশ্যাল মিডিয়াতে এখন আগুনের মতো সবকিছু ছড়িয়ে যাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ, তারা হিন্দু, তারা অবশ্যই মানে সংখ্যালঘু নন, তারা সংখ্যাগুরু, তারা একটা কথা বারবার একটা মানে একটা লেখা বিভিন্ন জায়গায় বহুবার পোস্ট হয়েছে, সেখানে মানে সেটা সম্পূর্ণ একটা লম্বা লেখা, কিন্তু সেটা আমি বলছি না, আমি যেটুকুতে আসছি সেটা হলো তারা বলছেন আমাদের বাঙালির শরীরে শ্রী চৈতন্যদেবের রক্তও রয়েছে, যেখানে ভালোবাসার স্রোত চলে, কিন্তু তার সঙ্গে গোপাল পাঠার যে মানে মানে ক্ষমতার দম্ভ সেটাও কিন্তু নিহিত রয়েছে। শ্রী চৈতন্যদেবের ভালোবাসা দেখেছেন, গোপাল পাঠাকে জাগিয়ে তুলবার দুঃসাহস করবেন না। এই কথা কিন্তু বারবার রিপোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় বহুবার রিপোস্ট হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, মানুষ জাগছে, আমি চাই না এরকম ধরনের কোনো দাঙ্গা হোক, এরকম কখনো উচিত নয়, নিশ্চয়ই এটা ছড়ানো উচিত নয়, কিন্তু মানুষকে বাধ্য করছে কারা? সাম্প্রদায়িকতা যে কথাগুলো বলা হয়, এই সাম্প্রদায়িকতায় সুশ্রী যদি দিয়ে থাকে এই বর্তমান রাজ্য সরকার এবং এর আগের রাজ্য সরকার যদি কঠোরভাবে এই জিনিসগুলোকে বন্ধ করতো, যদি তসলিমা নাসরিনকে এখানে আনার জন্য যখন কলকাতা বন্ধ করেছিল তখন যদি ঠিকমতো অ্যাকশন নিত, আর এই সিএনআরসি যে যতগুলো, উনি তো বলে দিলেন খালাস যে না আমরা তো করিনি, করেছি কেন্দ্র, কাজে কেন্দ্রের সম্পত্তি ভাঙো। উনি বলতে পারলেন না যে আমার এখানে রাজ্যে হচ্ছে আমি এটাকে প্রতিহত করব, তোমরা কোনো সম্পত্তি ভাঙতে পারবে না, এটা উনি বলেননি। উনি উস্কানি দিয়ে যাচ্ছেন, এবং এই উস্কানিতে যারা একদম মানে কি বলবো আইকিউ লেভেল তো কিছু নেই, তারা যারা খুব বেশি ওই হচ্ছে, ভালো মুসলিমগুলো কিন্তু যাচ্ছে না, দেখবেন খুব কম ভালো মুসলিমরা যাচ্ছে, তারা সঙ্গে সঙ্গে উদ্বুদ্ধ হয়ে ছেলেগুলো সারাক্ষণ এইরকম ধরনের কাজ করে যাচ্ছে, এবং তাদের প্রতি গভর্নমেন্ট কিছু করবে না, কারণ তাদেরকে মারলে পরে খুব প্রবলেম হয়ে যাবে, খুব বিশাল। কাজে এই জিনিসটা হওয়াটা যেমন উচিত নয়, আমি কখনো বলবো না এরকম ধরনের জিনিস করা, কিন্তু রক্তটা গরম হচ্ছে, গরম করাচ্ছে কিন্তু রাজ্য সরকার। কাজে রাজ্য সরকারকে এখন থেকেই সংযত হতে হবে, ঠিকভাবে প্রশাসনকে চালাতে হবে, যারা রেলের সম্পত্তি ভাঙছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে, তবেই কিন্তু এই ধরনের বার্তা আর যাবে না। না হলে এই ধরনের বার্তা যারা লিখছে তাদেরকেও সাম্প্রদায়িক বলতে পারবো না। বিজেপির উস্কানিতে কিছু মির্জাফর এই ঘটনা ঘটাচ্ছে মন্তব্য করছেন ফিরহাদ হাকিম, সেই ফিরহাদ হাকিম যার বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে, এবং একই অভিযোগে বিদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের আরো বেশ কয়েকজন নেতা নেত্রীও। এই বিষয়ে অমিত শাহর মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো। কি বলবেন? ফিরহাদ হাকিম ডলারে নেয়, উনি টাকা নেন, ঘুষ নেন, স্বাভাবিকভাবে উনি এরকম ধরনের কথা বলবেন। উনি ওয়াকফের সম্পত্তি চুরি করবেন না, কারণ চুরি করে যারা তারাই তো তৃণমূল করে, কোনো ভদ্রলোক দু একজন আছে, এছাড়া
চুরি না করে সে তৃণমূল করছে এরকম তো হতে পারে না, বা যদি নাও করে থাকে কেউ তার নামে সে তারা সরে আসুন, তাহলে তাদের নামের পক্ষে কিন্তু ঠাপ পড়ে যাচ্ছে চুরি করা। এটা তারা যদি সম্মানের সঙ্গে নেন তাহলে থাকুন, আর সম্মানের সঙ্গে যদি না নেন তাহলে চলে আসুন। স্বাভাবিকভাবে উনি ওয়াকফের বোর্ডে সম্পত্তি চুরি করেছেন, এই জিনিসটা খুব স্বাভাবিক, এবং আরো অনেক কিছুই চুরি করেছেন নিশ্চয়ই, এই সরকার গেলেই তখন দেখা যাবে। আর উনি বিজেপি উস্কানি দিচ্ছে এই কথাটা বলার কিছু নেই। তার কারণ হচ্ছে আমি অন্ততপক্ষে অনেক লোকের সঙ্গে কথা বলেছি, অনেক হিন্দু লোকই কথা বলেছে, এবং অনেক মুসলিম, দুজন মুসলিমের সঙ্গে যারা বলছে এটা খুব খারাপ হচ্ছে এবং তাদের জন্য খারাপ হচ্ছে জিনিসটা। এবং মানে অবভিয়াসলি তারা ওই মানে আমাদের ফিরাদ হাকিমের মতো মুসলিম নয়, তারা তারা বলেছে। আর হিন্দুদের মধ্যে তো সত্যি জাগরণ হয়েছে। আমাকেই যাকে এই বক্তব্যগুলো বলতে হচ্ছে, এটাই তো খুব দুর্ভাগ্যের। আমার তো এরকম বক্তব্য বলা উচিত নয়। আমার জায়গা, আমার তো প্রত্যেককে নিয়ে চলা উচিত। আমার তো প্রচুর মুসলিম পেশেন্ট আছে, তাদেরকে আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু তার কিন্তু সারাক্ষণ ধরে যদি বিরক্ত করে যাও, একটা ইরিটেশনও সীমিত, একটা লাইন অফ কন্ট্রোলটা কোথায় রাখতে হবে তোমাকে বুঝতে হবে।